is gerund. Today's my topic is gerund. Here you can see I like reading newspaper. আমি পত্রিকা পড়া পছন্দ করি। আমরা জিরান্ডটা কেমন হয়, ভার্বের পর আইএনজি আমরা জিরান্ড সবাই শুধু বলি, কিন্তু জিরান্ডের আসল চেহারাটা আমাদের আজকের ক্লাসে আমরা খুব ক্লিয়ার করব। মেকিং টি ইজ মাই হবি, চা বানানো আমার শখ। চা বানানো আমার শখ। মেক হচ্ছে ভার্ব, এরপর যুক্ত হয়েছে মেকিং। মেকিং টি ইজ মাই হবি। এখানে দেখতে হবে রিডিং নিউজপেপার এবং মেকিং টি, এই ফ্রেজ দুইটি জিরান্ড। এরা কেন জিরান্ড হলো? ভার্বের পর আইএনজি যুক্ত হয়েছে, প্লাস তাদের পরে নাউন রয়েছে, এই স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। সুতরাং ফ্রেজগুলা নাউন ফ্রেজ। যে ফ্রেজ নাউন হিসাবে বসে সেগুলাকে নাউন ফ্রেজ বলা হয়। অনেকেই ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দেখলেই পার্টিসিপল ফ্রেজ মনে করে। ভার্বের পর আইএনজি প্লাস অতিরিক্ত কোনো অংশ থাকলে আমরা ভুল করে এটাকে কিন্তু পার্টিসিপল ফ্রেজ মনে করি। নো, আমাদের এটা একটা খুব ভুল ধারণা। হেয়ার ইউ ক্যান সি, কিন্তু পার্টিসিপল ফ্রেজের ব্যবহারটা অ্যাজেক্টিভের মতো। আমরা যখন পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড একসঙ্গে পড়েছিলাম, বা পার্টিসিপল এবং জিরান্ড পড়েছিলাম, তখন কিন্তু এটা দেখতে পেরেছিলাম যে জিরান্ড হচ্ছে ভার্ব এবং নাউনের কাজ করে, আর পার্টিসিপল হচ্ছে ভার্ব এবং অ্যাজেক্টিভের মতো কাজ করে। তো এখানে লক্ষ্য করেন সবাই, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দেখলে আমরা পার্টিসিপল ফ্রেজ ভাবি, কিন্তু পার্টিসিপল ফ্রেজের ব্যবহারটা অ্যাজেক্টিভের মতো। পার্টিসিপল ফ্রেজের আলোচনায় তার বিস্তারিত ধারণা কিন্তু আমরা পেয়েছি। এখন দেখব প্রেপোজিশন, সরি, পজিশন অফ নাউন ফ্রেজ ইন এ সেন্টেন্স। এই যে আমরা বলছি যে ফ্রেজটা যখন নাউনের কাজ করে তখন সেটা নাউন ফ্রেজ হয়, এটা কিভাবে হয় এই জায়গাটা আমরা খুব প্র্যাকটিক্যালি দেখব। হ্যার ইউ ক্যান সি, আমাকে কি সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, দেখেন আমরা যে জায়গাতে শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকেই আমরা কিন্তু শুরু করেছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পজিশন অফ নাউন ফ্রেজ ইন আ সেন্টেন্স, একটি বাক্যে যখন নাউন বসে ঠিক সেই জায়গাতেই নাউন ফ্রেজ বসে। দেখেন, বাক্যে যে যে জায়গায় নাউন বসে ঠিক সেই নাউনের জায়গায় কিন্তু নাউন ফ্রেজও বসতে পারে। যদি পূর্বেই এই বিষয়ে কিন্তু পূর্বেই আমরা আলোচনা করেছি যে নাউন ফ্রেজ, দেখবেন এই প্রথম ক্লাসে কিন্তু এগুলো ছিল। এটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে নাউন ফ্রেজ কোথায় বসে। তো সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসতে পারে। সাবজেক্ট আমরা জানি একটা বাক্যের প্রথমে বসে। সাবজেক্ট একটা বাক্যের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুরুতে বসে। তো আ কালারফুল পিকচার অ্যাট্রাক্টস আস। আ কালারফুল পিকচার অ্যাট্রাক্ট আস, একটি রঙিন ছবি আমাদের মুগ্ধ করে। দ্য পেন ইজ মাইন, বা দিস পেন ইজ মাইন, কলমটি আমার। দেখেন এই যে আমরা শুধু সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ ফর্ম পড়ি না, পজেসিভ ওয়ান আছে এবং পজেসিভ টু আছে। আমার ক্লাস যারা নিয়মিত করেন, আমি যখন কেস পড়িয়েছিলাম, কেস, কেস ইন অ্যাপোজিশন বা কেস, এর ভিতরে কিন্তু এই বিষয়টা আমি খুব সুন্দর করে তুলে ধরেছিলাম যে সাবজেক্টিভ ফর্ম কাকে বলে, অবজেক্টিভ ফর্ম কাকে বলে। তারপরে এখানে পজেসিভ রয়েছে দুই প্রকার, পজেসিভ ওয়ান এবং পজেসিভ টু। তো দেখেন, পজেসিভ মানে হচ্ছে কোনো কিছু পজ অর্থাৎ অধিকারে থাকা। এই কলমটি আমার, এই কলমটি আমার অধিকারে রয়েছে, আমি এই কলমের মালিক। তো ইংলিশ কি হবে? দা পেন, দিস পেন ইজ মাইন। এখানে দেখেন দা পেন অথবা দিস পেন, আ কালারফুল পিকচার অ্যাট্রাক্টস আস, আমি বলেছি যে সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসে। হ্যাঁ, ইউ ক্যান সি, সাবজেক্ট হিসাবে কি বসে? নাউন ফ্রেজ। তো আমরা প্রথমেই জেনেছি সাবজেক্ট বাক্যের প্রথমে বসে। সাবজেক্ট কোথায় বসে? বাক্যের প্রথমে। এখানেও দেখেন একেবারে বাক্যের প্রথমে বসেছে আ কালারফুল পিকচার অ্যাট্রাক্ট আস, একটি রঙিন ছবি আমাদেরকে আকর্ষণ করে। দা পেন ইজ মাইন, কলমটি আমার। এই যে দা, আ কালারফুল পিকচার, দা পেন, এরা কিন্তু বাক্যের সাবজেক্টের জায়গা দখল করে বসে আছে। এই জন্য বলা হচ্ছে সাবজেক্ট হিসাবে এখানে নাউন ফ্রেজ বসেছে। এবং আ কালারফুল পিকচার, দা পেন, এগুলা কিন্তু ফ্রেজ, এবং এরা নাউন ফ্রেজ, এবং এরা সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ নাম ধারণ করে বাক্যের শুরুতে বসেছে। খুব ভালোভাবে শুনবেন কথাগুলো, এগুলো কাজে দিবে। এখান থেকে ইংলিশ শিখে অনেকেই কিন্তু ইংলিশে পড়ানো শুরু করেছে, অনেকেই কিন্তু বিভিন্ন প্রফেশনে যুক্ত হয়েছে, আইএলটিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি বেসিকটা ভালোভাবে না জানতে পারেন, আপনি আইএলটিএস কেন, আপনি কোথাও টিকতে পারবেন না। বেসিকটা আগে আপনাকে ভালোভাবে স্পর্শ করতে হবে। আমি এখানে আসবো টেন্সের জায়গাতে, প্রত্যেকদিন আমরা দেখেছি এখানে অনেক স্টুডেন্ট, আমরা টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ক্লজ, কন্ডিশন, এই জায়গাগুলোতে ভেরি উইক। এগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো এখানে আমরা জানলাম যে সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ। এবার দেখবো অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ কিভাবে বসে। এখন আমাদের প্রথমে জানতে হবে অবজেক্টটা কি এবং অবজেক্ট বাক্যে কোথায় থাকে। এইটা আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে।
আই ইট রাইস, আমি ভাত খাই। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে আমি একটু যদি লিখি, আই ই এ টি, আই ইট রাইস, RICE, দেখেন এখানে লিখলাম আই ইট রাইস। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এখানে অবজেক্ট কোথায় বসেছে? রাইস, দেখেন একেবারে শেষে বসেছে না? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে আমাদের আলোচ্য বিষয় অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ। হেয়ার ইউ ক্যান সি, আই ক্যান ড্র আ কালারফুল পিকচার, আমি রঙিন ছবি আঁকতে পারি। আই ক্যান, আমি পারি। ড্র শব্দের অর্থ আঁকা। এখানে ক্যানের ব্যবহার কি বলেন তো? প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের অ্যানালাইসিস করা শিখতে হবে। এখানে ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আই ক্যান ড্র আ কালারফুল পিকচার, আমি একটা রঙিন ছবি আঁকতে পারি। তো এখানে অবজেক্ট কোনটি? আ কালারফুল পিকচার, এটা অবজেক্ট। এবং এখানে কিন্তু এইটা অবজেক্ট হিসাবে, এই যে আ কালারফুল পিকচার, এই টোটালটাই হচ্ছে একটা ফ্রেজ, এবং এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আ কালারফুল পিকচার, তো বলা হচ্ছে আই ক্যান ড্র আ কালারফুল পিকচার, আমি একটা রঙিন ছবি আঁকতে পারি। আমি কি করতে পারি? একটা রঙিন ছবি আঁকতে পারি। আই লাইক দা পেন, আমি কলমটি পছন্দ করি। আই লাইক দা পেন, এখানে দা পেন কিন্তু অবজেক্ট, এবং এটা ফ্রেজ, এবং এটা নাউন ফ্রেজ। তাই বলা হচ্ছে অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বসেছে। লক্ষণীয়, দেখেন কি লক্ষ্য করতে হবে। এখানে আমি যে স্ট্রেস করে বাঁকা করে যে শব্দগুলো লিখেছি, ফ্রেজ অবজেক্টের অবস্থানে বসেছে। ফ্রেজগুলা মনে রেখে শুধুমাত্র অবস্থানের কারণে ফ্রেজের নাম নির্ণয় করা হয়েছে। এই এ কালারফুল পিকচার এবং দা পেন, এটা কিন্তু অবজেক্টের জায়গায় বসেছে। এই জন্য আমার এই হেডলাইনটার নাম করা হয়েছে অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজের ব্যবহার। অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজের ব্যবহার। প্রেপজিশনের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজের ব্যবহার, এটাও আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। প্রেপজিশন হিসাবে নাউন ফ্রেজের ব্যবহারটা কেমন হয়? এক্সাম্পল একটু দেখি। টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে প্রেপজিশন কোনটি এই বাক্যে? টেক কেয়ার অফ ইউর হেলথ, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে অফটা হচ্ছে প্রেপজিশন। আর এই প্রেপজিশনের অবজেক্ট হিসেবে বসেছে ইওর হেলথ। খুব ভালোভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম দেখেন, অ্যাডভান্স গ্রামারের ক্লাসগুলো করতে গেলে আপনি যদি এখানে মনোনিবেশ না করেন, শুধু শুধু আমার কথাগুলো আপনার শোনা হয়ে যাবে, এটা কিন্তু কাজে আসবে না। কি বলছি? এই বাক্যের প্রেপজিশন হচ্ছে অফ। টেক কেয়ার অফ ইওর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। কি বললাম? তো এই প্রেপজিশনের অবজেক্ট হিসাবে বসেছে ইওর হেলথ, এবং এটা একটা ফ্রেজ ইওর হেলথ, এবং এটা নাউন ফ্রেজ, এবং এটা প্রেপজিশন অফ এর অবজেক্ট হিসাবে এখানে বসেছে। দ্য ওল্ড ম্যান ইজ অরিড অ্যাবাউট হিজ থ্রি সন্স, বৃদ্ধ মানুষটি তার তিন সন্তানকে নিয়ে চিন্তিত। এই যে অ্যাবাউট একটা প্রেপজিশন না, এরপরে কিন্তু একটা অবজেক্ট বসেছে। অবজেক্টটার নাম কি? হিজ থ্রি সন্স। এই তিনটা ওয়ার্ড মিলেই কিন্তু টোটাল এটা অবজেক্ট। তিনটা ওয়ার্ড, এটাই তিনটা মিলেই কিন্তু অবজেক্ট, এবং এটা একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। তো যেহেতু অবজেক্টের জায়গায় বসেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রেপজিশনের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ। এইবার দেখেন কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ। আমরা কমপ্লিমেন্টটা কি ভালো বুঝি? আমার ক্লাস যারা নিয়মিত করে, তারা কিন্তু কমপ্লিমেন্ট কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, আমাদের আগে এই বিষয়গুলো শিখতে হবে। এইগুলা যদি আমরা খুব ভালোভাবে পারি, এই অ্যাডভান্স লেভেল বলেন, আপনি যাই বলেন, প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুব সহজ করে তুলবে। দেখেন এখানে আমি কিছু সাবজেক্ট আপনাদের সামনে তুলে এনেছি। সাবজেক্ট কেমন হয়? প্রোনাউন কখনো, মানে আমাদের সাবজেক্টের জায়গায় এগুলো বেশি ব্যবহৃত হয়। আই অ্যাম এ স্টুডেন্ট, হয় না? ইউ, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর টিচার্স। হ্যার ইউ ক্যান সি, আই শব্দের অর্থ কি? আমি। আই শব্দের অর্থ আমি। ইউ, দেখেন এখানে উচ্চারণগুলো আমি লিখে দিয়েছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে আমাদের তৈরি করতে হয়। আপনারা যদি এটা ভালোভাবে নিতে পারেন, তবেই আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। হি, হি মানে কি? হি মানে সে পুরুষ। সি, যেমন সি ইজ এ গার্ল, সি ইজ এ টিচার, সি ইজ এ ফার্মার, সি ইজ এ শপকিপার, হ্যাঁ, সি ইজ এ ডক্টর, সি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে কিন্তু আমরা সাবজেক্ট গুলো একটু পড়তে পারি। ইট, হু, উই, ইউ, দে, হু। এই এখান থেকে দেখেন আবার সাবজেক্টের পরে অবজেক্টিভ ফর্ম নিয়ে এসেছি মি। মি থেকে নিয়ে এসেছি মাই। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমাকে, আবার ইওর মানে তোমার। এটা আমি আপনাদেরকে আজকে দিব ক্লাস শেষে। এই শীট গুলা ছোট ছোট শীট, আপনারা এগুলো পড়বেন, এগুলো পড়লে অনেক কাজে দেবে। দেখেন সাবজেক্টিভ ফর্ম, মাঝেরটাকে বলে অবজেক্টিভ ফর্ম, এটাকে বলে পজেসিভ ফর্ম। পজেসিভ ফর্মে প্রায় সব জায়গায় র থাকে, মনে রাখবেন। যেমন আই মানে আমি, মি মানে আমাকে, আর মাই মানে আমার, ইওর মানে তোমার, হিজ মানে তার, হার মানে তার, ইটস মানে ইহার, হুজ মানে কার, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমাদের। দেখেছেন? তাহলে সাবজেক্টিভ ফর্ম, এই মাঝের যে অংশ এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর তৃতীয় অংশটাকে বলা হচ্ছে পজেসিভ ফর্ম।
দিস ইজ মাই পেন, এটা আমার কলম। পজিটিভে সবসময় কিন্তু একটা মাই, র আসবে। কি আসবে? মাই। এই দেখেন, মাই মানে কি? আমার। ইওর মানে কি? তোমার। একটি কথা মনে রাখবেন, পজিটিভে সর্বদা একটা র আসে। পজিটিভে কি থাকে? র। তো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পদ্ধতি, একেবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যারা খুবই দুর্বল, তারা এই জায়গাটাকে একটু মনোনিবেশ করবেন, এই জায়গাটা একটু ফোকাস করবেন, দেখবেন আপনার দুর্বলতা অনেকটা কেটে গেছে। আমরা যেমন এই গ্রীষ্মের সময় গরম লাগলে স্যালাইন খাই না, বা বাড়িতে তৈরি করে কেনা স্যালাইন খাই আমাদের দুর্বলতা কাটানোর জন্য। আপনাদের দুর্বলতা কাটানোর জন্য এই যে প্রোনাউন, প্রোনাউনের কেস হয়, কেস ইন অ্যাপোজিশন, বা প্রোনাউনের যে কেস, এই কেসটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। বাংলায় বলে হচ্ছে কারক, আর ইংলিশে বলে হচ্ছে কেস। দেখেন, আই এ শেষের দিকে, দিস মানে হচ্ছে কি? এটা। দ্যাট মানে ওইটা। সাম মানে কিছু। দিস, THES, এই জায়গাটা দেখেন, দিস মানে এগুলো, দোজ মানে ওইগুলো, মেনি মানে অনেক। আমি অনেক কলম চাই, আই ওয়ান্ট মেনি পেন্স। এই মেনিটা কি? মেনিটাকে এখানে কি হিসাবে বসেছে? এটাই কিন্তু আমাদেরকে ধরতে হবে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই জানি না। বাক্য গঠন করতে গেলে মেইনলি এগুলাই কিন্তু আমাদের প্রয়োজন হয়। সবাই কি দেখতে পারছেন শীটটি? নারায়ণ মিস্ত্রি, প্লিজ লেট মি নো দ্যাট, একটু সাড়া দিতে হবে। দেখেন, তো এই যে জায়গাগুলো দেখাচ্ছি প্র্যাকটিক্যাল, এইগুলো কিন্তু আমাদেরকে কভার করতে হবে। তো তারপর আমরা আরো একটু দেখবো, যেটা বলছিলাম, কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ। কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ, এই কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে সম্পূরক। যেমন একটা, হি ইজ এ ম্যান অফ অ্যাকশন, দেখেন, সে একজন কাজের মানুষ, সে একজন খুব কাজের মানুষ, আমরা বলি না হি ইজ এ ম্যান অফ অ্যাকশন। এখানে এই যে হি, এর কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু এ ম্যান অফ অ্যাকশন এই শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং এটা ফ্রেজ এবং এটা নাউন ফ্রেজ। আর এটা কমপ্লিমেন্টের জায়গায় সম্পূরক, এই বাক্যটাকে হেল্প করেছে। হি ও যে এ ম্যান অফ অ্যাকশন, সে, হি ও যে এ ম্যান অফ অ্যাকশন, সে, শি ফিলস আ ফানি কনসেপ্ট, সে একটি হাস্যকর ধারণা অনুভব করছে। দেখেন, হি ফিলস আ ফানি কনসেপ্ট, সে একটা হাস্যকর ধারণা, এখানে হাস্যকর ধারণা, শি, এটার কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। এই যে বাঁকা করে লিখেছি ম্যান অফ অ্যাকশন আ ফানি কনসেপ্ট, এই ফ্রেজগুলা লিঙ্কিং ভার্ব ইজ, ফিল, এরপর কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। এই যে ইজ ভার্বটা, এর কমপ্লিমেন্ট হিসেবে বসেছে এ ম্যান অফ অ্যাকশন। ফিল ভার্বটা, ফিল মানে অনুভব করা, এর কমপ্লিমেন্ট হিসাবে বসেছে, সম্পূরক হিসাবে আ ফানি কনসেপ্ট। এইগুলোকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ। এবার একটু দেখবো অ্যাজেক্টিভ ফ্রেজটা কেমন হয়। আমরা কি এগুলো অনেকে নাম শুনেছি, অনেকে শুনিনি। যারা শুনেছি তারা দেখবেন, যারা শুনিনি তারাও খুব ভালোভাবে দেখবেন অ্যাজেক্টিভ ফ্রেজটা কেমন হয়। অ্যাজেক্টিভ ফ্রেজ বাক্যে অ্যাজেক্টিভের অবস্থানে বসে। প্রথম বাক্যেই কিন্তু আমার সারা ক্লাসের সব কথা আমি এখানে বলে দিয়েছি। কি বলেছি? অ্যাজেক্টিভ ফ্রেজ বাক্যে অ্যাজেক্টিভের অবস্থানে বসে। অ্যাজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনের পূর্বে বা পরে বসে দোষ গুণ বর্ণনা করা হয়। তেমনি ভাবে অ্যাজেক্টিভ ফ্রেজ নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়ে দোষ গুণ প্রকাশ করে। অতিরিক্ত তথ্য দিয়ে কি প্রকাশ করে? দোষ গুণ। স্ট্রাকচার দেখেন, মেকিং অ্যাজেক্টিভ ফ্রেজ, স্ট্রাকচার অফ মেকিং অ্যাজেক্টিভ ফ্রেজ, স্ট্রাকচার অন অ্যাজেক্টিভ প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। মনে রাখতে হবে স্ট্রাকচারটা কি হবে। শুধু এইটুকু মনে রাখবেন, অ্যাডজেক্টিভের পরে একটা প্রেপোজিশন বসে, তারপরে নাউন বসে। যেমন দা বয় ইজ গুড অ্যাট টেনিস, বালকটি টেনিস খেলায় খুব ভালো। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে আমি কি লিখেছি? গুড এর পরে অ্যাড বসেছে না? গুড, দেখেন এই যে জায়গাটা আমি একটু বড় করে দেই, হিয়ার ইউ ক্যান সি, এই যে হি ইজ গুড অ্যাট টেনিস, সে টেনিস খেলায় ভালো। আমার স্ট্রাকচারের সঙ্গে মিলে যায় কিনা দেখেন। প্রথমে গুড, গুড হচ্ছে কি? ওকে, তো গুড হচ্ছে এখানে অ্যাজেক্টিভ, আর তারপর প্রেপোজিশন বসেছে অ্যাড, এবং তারপর নাউন বসেছে। মনে রাখতে হবে অ্যাজেক্টিভ প্লাস প্রেপোজিশন প্লাস নাউন হলে সেটা কিন্তু অ্যাজেক্টিভ ফ্রেজ। দা বয় ইজ গুড অ্যাট টেনিস, এখানে কিন্তু এটা নাউনও মনে করব না, এটা প্রোনাউনও মনে করব না, টোটাল গুড অ্যাট টেনিস, এটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ হিসাবে একটা ফ্রেজ বসেছে, এটাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। দা বয় ইজ গুড অ্যাট টেনিস, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। ইটালিক অর্থাৎ এই যে বাঁকানো যে লেখাগুলা, ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেননা উক্ত ফ্রেজগুলা নাউন, দা স্টুডেন্ট অথবা দা বয়
এবং বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে এগুলোকে মডিফাই করেছে। এই যে দা বয় ইজ গুড এট টেনিস, এই বালক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অ্যাজেক্টিভের কাজ কি? অ্যাজেক্টিভের কাজ হচ্ছে, এই যে দেখেন এখানে বলেছি, অ্যাজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বা পরে বসে দোষ গুণ বর্ণনা করা হয়। তেমনি ভাবে অ্যাজেক্টিভ ফ্রেজ ও নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়ে দোষ গুণ প্রকাশ করে। কি প্রকাশ করে? দোষ গুণ এগুলো কিন্তু প্রকাশ করে থাকে। দেখেন বেশিরভাগ অ্যাডজেক্টিভ ফ্রেজ বি ভার্বের পরে বসে। কত সহজ করে আপনাদের জন্য তৈরি করেছে এই কথাগুলা। বেশিরভাগ অ্যাডজেক্টিভ ফ্রেজ বি ভার্বের পরে বসে। কোথায় বসে? বি ভার্বের পরে। একটু লক্ষ্য করি, আই স এ ম্যান অফ গুড ম্যানার্স, দেখেন নাউন প্লাস অফ অথবা উইথ এবং নাউন। আই স এ ম্যান অফ, এই যে স, এ ম্যান অফ গুড ম্যানার্স, আমি ভালো আদব কায়দা সম্পূর্ণ একজন মানুষকে দেখেছিলাম। দে রিজেক্টেড দ্য পার্সোনাল দে প্রপোজাল, দ্য রিজেক্টেড দ্য প্রপোজাল উইথ গ্রেট সরো, তারা দুঃখের সাথে এই প্রস্তাবনাটি বাতিল করেছিল। হুম। স্ট্রাকচার থ্রিতে রয়েছে দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রিপজিশন প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, তারপর মানে ভার্ব প্লাস আইএনজি থাকবে, তারপর একটা প্রিপজিশন থাকবে। এই যে অ্যাক্টিং, এই অ্যাক্টিং শব্দটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাক্টিং, দ্য অ্যাক্টর অ্যাক্টিং অন দ্য সিরিয়াল ইজ ভেরি পপুলার, অভিনেতা যে কিনা ধারাবাহিক অভিনয় করে সে খুব জনপ্রিয়। এই যে অ্যাকশন অন দ্য সিরিয়াল, দেখেন প্রথমে অ্যাকশন, এটা প্রেজেন্ট পার্টিসিপল, তারপর একটা প্রেপোজিশন রয়েছে ওয়ান, তারপর আবার কিন্তু এখানে একটা এক্সটেনশন দিয়েছে, দ্য সিরিয়াল ইজ ভেরি পপুলার। দ্য বয় রিডিং ইন মাই ক্লাস ফাইভ, সরি, দ্য বয় রিডিং ইন ক্লাস ফাইভ ইজ অরফ্যান, যে বালকটি পঞ্চম শ্রেণীতে পড়ে সে এতিম। তো এইভাবে কিন্তু আমরা এই ফ্রেজের অনেক বড় একটা শীট, এটা একদিনে আমরা নিতে পারবো না, অনেক দিন আমাদেরকে লাগবে। এবং এখানে ইনফিনিটিভ পার্টিসিপল দেখেন, এখানে ভার্ব ফ্রেজ রয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রেপজিশনাল ফ্রেজ রয়েছে। দেখছেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ইনস অ্যান্ড আউট জানতে হবে। কনজাংশনাল ফ্রেজ রয়েছে, ইন্টারজেকশনাল ফ্রেজ রয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ রয়েছে, পার্টিসিপেল ফ্রেজ রয়েছে, আমরা কত দেখবো। পার্টিসিপেলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো আজকে আমি আমার গত ক্লাসে যে প্রেজেন্টেশন দেওয়া ছিল, সেই প্রেজেন্টেশনের জন্য আপনাদের কাছে একটু এখন চলে আসছি। আপনারা আমি যাকে বলবো সেই আনমিউট করবেন, সবাই একটু মিউট করে রাখবেন। গত ক্লাসে আমার কিসের উপর প্রেজেন্টেশন নেওয়ার কথা ছিল? প্লিজ কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন। কোন বিষয়ের উপরে দেওয়া ছিল বলবেন? আমার টপিকসটা কি দেওয়া ছিল? মোফাজ্জল হায়দার, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে আমাদের কি বিষয়ের উপর প্রেজেন্টেশন দেওয়া ছিল, নাকি আজকে আমি জার্নি বাই নির্ধারণ করে ট্রেন। দিব? হ্যাঁ, জার্নি বাই ট্রেন। জার্নি বাই ট্রেন, থ্যাংক ইউ। তো ইউ ক্যান গিভ ইউর প্রেজেন্টেশন নাও, এভরিওয়ান উইল লিসেন টু হিম ভেরি কেয়ারফুলি। প্রত্যেকে আপনারা খুব ভালোভাবে মন দিয়ে ওনাকে শুনবেন। এরপরে কিন্তু আমাদের প্রত্যেকে কথা বলতে হবে, নতুন নতুন ফেস আমি একটু সামনে নিয়ে আসবো। সো স্টার্ট, ইউ ক্যান নাও, মোফাজ্জল হায়দার প্লিজ। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। Hope all are fine. Thank you, my mentors, for a giving chance. It is the first time I got a chance. Today, my selected topic, journey by train. ওকে। For me, rail train is normal matter of my hand. I travel my train 2 times in every month. Due to my distance, my place is Chittagong. But I have been working in Dhaka. ওকে। Every travel, I gather a lot of experience with my with meet a new person. Most of the time, introducing a new person, gossiping with them. I really enjoyed the moment. Especially, I traveled to Suvarna Express. Suvarna Express is comfortable and light. Whenever I go, it usually night. I cannot see scenery of outside, so I cannot describe the out of scenery. I favor to travel by train to bus. Advance of train travel is walkable, and has a place to prayer. Our government should be taken taken a structure changing and enhance the system and new technology adopt. That's all about of my end. Thanks for passion and hearing. Thank
ওকে, থ্যাঙ্কস এ লট, আপনি নতুন হিসেবে অনেক ভালো বলেছেন। হোয়াটস ইউর প্রফেশন, হোয়াট ডু ইউ ডু এট প্রেজেন্ট? Sir, actually, I public public private job. ওকে Okay. ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার অনেক আগ্রহ রয়েছে এবং আপনি পারবেন, এভাবে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে। Thank you, আজকে sir. নতুন সবাই এখানে সামনে এসেছে, আমি অনেক খুশি হয়েছি দেখে। এখন ইমরান আলী, প্লিজ আনমিউট ইউর মাইক্রো। Sir, হ্যাঁ। Assalamu alaikum, sir. I am thankful for inviting me. ওকে। Hope you are quite well physically and mentally. I am Umme Rumana. I am from Natur. Now I am going to start my presentation on today's topic. The topic's name is Journey by Train that I enjoyed it. During the last winter vacation, I, along with my family, made a journey by train from Dhaka to Sylhet. We went there to enjoy the natural beauties of hills and tea gardens. We reached the station in time and got into the train. Fortunately, I got my seat beside the window. When the guard blew the whistle, the train began to move. I kept looking outside through the window. The train was passing through the paddy fields and other trees. I enjoyed the natural beauties of the passing village so much that I cannot express it in words. The green fields, cows, and the working farmers in the field impressed me. When the train stopped at a big station, we ate some snacks. We bought some magazines also. Again, the train started moving. This time the scenery was more beautiful. It passed through the hills. The hills were covered with green tea gardens. At last we reached the station. Then we reached our booking hotel. The next morning we visited many places and we bought many things, jewelry, bags, hats, and took some photos. It was the most pleasant journey in my life. I will remember the journey forever. That's all about my journey. Thank you very much for listening to my presentation with patience. Assalamu alaikum. ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। ইওর প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ক্লিয়ার, খুব সুন্দর বলেছেন এবং আপনার ফ্লুয়েন্সি এসে গেছে। এইভাবে কথা বলতে হবে, আপনি সম্ভবত নতুন কথা বলছেন আজকে। কথা বললে কিন্তু কথা বলার অভিজ্ঞতা চলে আসে, কথা না বললে কিন্তু কথা বলতে ইচ্ছা করে না। দেখবেন যখন স্কুল, বিশেষ করে স্টুডেন্ট লাইফে 1 মাস বন্ধ থাকে, তখন পরবর্তীতে আর স্কুলে যেতে ইচ্ছা করে না, বাসায় থাকতে থাকতে একটা অনীহা চলে আসে লেখাপড়ার প্রতি। কথা বলাটাও ঠিক তদ্রূপ। যারা কথা বলেন তাদের কথা বলার কিন্তু একটা অভ্যাস হয়ে যায়। আর লোকের সামনে কথা বলা, এটা প্র্যাকটিস না করলে ফ্লুয়েন্সি ক্যান নট বি গেইনড, ক্যান নট বি একুয়ার্ড। ফ্লুয়েন্সিটা অর্জন করতে গেলে আপনাকে কথা বলতে হবে, ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট বাই প্র্যাকটিসিং। শাহিনুর আক্তার, শাহিনুর আক্তার, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন কুইকলি। সবাইকে সময় দিতে হবে এবং সবাই একটু ছোট ছোট করে বলার চেষ্টা করবেন, দীর্ঘ সময় নেওয়ার জন্য। ওকে, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুরু করেন। Good evening, Shahi. I'm really glad to share with my feeling. I'll try to say something about my third. The third name is Danube Train. Last January, we went from Dhaka to Chittagong by train. It was family tour. On the day, we got up early in the morning, getting ready to go. We reached the station on time. Fortunately, I had a seat in front of window. It was nice morning and weather is also good. After some time, the train started running. I saw so many natural scenery. Trees and houses were running behind the train. The train was passing through the green field. The farmers are working in the field. Cattle were grazing here and there. I bought foods from hawker. After 4 hours, we reached the Chittagong. It is also memorable day in my life. It is that's all, sir. ওকে, থ্যাংক ইউ। That's all আপনি about my নিজের journey. থেকে বলছেন, আপনি যতটা বলছেন, অনেকে এখানে কিন্তু দেখে দেখে লেখাটা পড়ে, অনেকে আগে থেকে তৈরি করে রাখে, অনেকে বিভিন্ন সাহায্য নেয়, এটাও ভালো, কিন্তু আপনি যতটুকু বলছেন নিজের থেকে বলছেন, এটা আমি বুঝতে পারি।
তো অনেক ধন্যবাদ। দেখেন এইভাবে ট্রাই করবেন আপনি, যে পেশায় থাকেন না কেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা 1 মিনিট, এই এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হলে এটার পিছনে সময় দিতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। এটা কিন্তু আপনি সময় দিবেন পারবেন, সময় না দিবেন না পারবেন না। তো আপনাকে আমি যদি বলি কিছু সহজ ট্রান্সলেশন, আমাদের যে বেসিকটা কোন লেভেলে আছে, আমি মাঝে মাঝে এটা সবাইকে একটু জাজ করার জন্য বলি। শাহিনুর রহমান, আপনি বলেন তো আমি যাই, এটা ট্রান্সলেশন কি হবে? আমরা একটু টেন্সটা আমাদের টেস্ট করতে পারি। আই গো কি হবে? আমি। আর আমি যাই না কি হবে? I go. আমি যাই না কি হবে? I don't. I don't go. আই ডোন্ট গো। আমি কি যাই? Do I go? আমি কি যাই না? Don't I go? ডোন্ট আই গো। আমি করি। I do. আই ডু। আমি করি না? I I don't do. আই ডোন্ট ডু। এইবার বলেন আমি করাই, কি হবে? আমি করি আই Alright. ডু, আর আমি করাই তখন কি হবে? I done. আই ডান বললে হবে? দেখছেন, আমরা আমরা পজিটিভ ভার্বটা কিন্তু পারি না। হ্যাঁ, ইংলিশের মজাটা হচ্ছে এইখানে। এটা আমি মানে হেসে পড়লাম এই কারণে যে আমরা যে পারি না ওর জন্য না, অর্থাৎ আমরা যখন একটা ধারা অনুসারে চলি এইটা পারি, কিন্তু ওই ধারাটা বাদ দিয়ে অন্য একটা সিকুয়েন্সে যখন চলে যাই তখন আমাদের একটু সমস্যা হয়ে যায়। এটা আপনার সমস্যা না, এটা আমাদের এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর এই সমস্যা। তো দেখেন, এখানে আমি যদি বলি আই ডু, আমি করি, আর আমি করাই, তখন কিন্তু আই মেক ডু, মনে রাখবেন আই মেক ডু, মেক, যেখানে কোনো রিয়েল পজিটিভ ভার্বটা আমি করাবো আজকে, হয়তো সময় যদি থাকে, না হলে আগামী ক্লাস। অর্থাৎ পজিটিভ ভার্ব ইন রিয়েল মুড অ্যান্ড পজিটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। যেমন ইট মানে খাওয়া, এর একটা সরাসরি পজিটিভ ফর্ম রয়েছে ফিড, ফেড, ফেড মানে খাওয়ানো। যেমন মা শিশুকে খাওয়ায়। সি মানে হচ্ছে দেখা, সি মানে কি বলো, বলেন দেখা। কিন্তু শো মানে হচ্ছে দেখানো। মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, মা নিজে দেখছে না, শিশুকে দেখাচ্ছে যে বাবু ওই দেখো আকাশে চাঁদ উঠেছে। তো এই যে বাক্যগুলা, এখানে কিছু ডিরেক্ট ভার্বের পজিটিভ ফর্ম থাকে, ডিরেক্ট কিছু পজিটিভ ফর্ম থাকে, ইট থেকে ফিড, সি থেকে শো। কিন্তু আমি করি আই ডু, আর আমি করাই, এখানে একটা অতিরিক্ত ভার্ব নিয়ে আসতে হবে মেক। আই মেক ডু, আমি তাকে দিয়ে করাই, আই মেক হিম ডু, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দা ওয়ার্ক। আমি আমার চুল কাটাই, আমি আমার বাড়িটিতে রং করিয়েছি। এই যে জায়গাগুলো দেখেন, এগুলা কিন্তু আমরা পারি না। এগুলো কেন পারি না? আমরা পজিটিভ ভার্ব জানি না। তো এইগুলো আমি আজকে হয়তো একটু দেখাবো। তো এরপরে দেখছি আমরা নতুন কারা রয়েছে। মৌসুমী দত্ত, প্লিজ জার্নি বাই ট্রেন সম্পর্কে একটু প্রেজেন্টেশন দেওয়া যাবে? ক্যান ইউ হেয়ার মি? Good ওকে। evening, first I'd like to ask my sir to say something on the selected topic in front of you. Today's topic is Journey by Train I Enjoyed. Dear audience, last summer vacation, I had a wonderful journey by train when I traveled with my family to my sister's house. The train ride was from Dhaka to Mymensingh and it was early in the morning when we reached the station. The train was on time and I was very excited to sit beside the window. As the train started moving, I felt a thrill of joy. The sights outside were beautiful: green fields, rivers, villages, and people working in the field. The train moved smoothly, and the sound of the wheels on the tracks was quite soothing. I enjoyed snacks, read storybooks, and even made a new friend sitting nearby. The cool breeze coming through the window made the journey even more enjoyable. After several hours, we reached our destination safely. The train journey was full of fun and beautiful memories that I always treasure. It was a great journey for me. I will always remember this journey. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. Stay. থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। এইভাবে চেষ্টা করবেন, আরো ভালো হবে, ফিউচারে আপনি খুব ভালো করতে পারবেন। নাজমা সুমা, ক্যান ইউ হেয়ার মি?
রাজু আহমেদ প্লিজ। বেশি দেরি করলে আমাদের টাইম কিন্তু কিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু বলবেন যে ইয়েস, আজ জার্নি বাই ট্রেন। হ্যাঁ, I say something. Today my topic is a journey by I enjoyed. Last year's winter session, I went from Dinajpur to Rajshahi with my family. It was the first train journey with my family members. Then we arrived at Dinajpur railway station on time. After that, the train arrived and into the train. The train started moving and I sat by the window and looked outside. When the train slowly moved by city to rural peaceful landscape, some people are playing on their phones, some are reading books, and others were enjoying beautiful view outside. Our family got engaged in conversation. Every time when the train stopped, we bought some food and ate. The journey was a wonderful experience as finally we reached our destination and my uncle was waiting in the railway station and received us. Thanks for patient hearing. That's all my thoughts. ওকে, থ্যাংক ইউ। মাহবুবা খাতুন, প্লিজ গিভ ইউর প্রেজেন্টেশন। মাহবুবা খাতুন, ক্যান ইউ হিয়ার মি? আমি কথা বললে যদি শুনতে পান একটু সাড়া দিবেন আমার কথায়। এমডি ওমর ফারুক, বেনজির আহমেদ, আপনারা কথা বলতে চাচ্ছেন না কেন? আমি তো বুঝি না বিষয়টা। এখানে যারা আজকে দেখেন নতুন কয়েকজন, জনি আক্তার, পারবেন একটু প্রেজেন্টেশন দিতে? জয়নাব, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। Assalamu alaikum ওয়ালাইকুম আসসালাম। and good evening to everybody. This is Jonah Akhtar speaking in front of all of you. Hope everybody is fine. I have some memories of train journey. The memory is the best from those all of my memories of train journey, which now I am going to share in this class. Our journey was today and 3 nights. I'm really happy to share my feeling about a journey by train from Chattogram to Sylhet on 23 March in 2020. That's program arranged from the authority of my office, included with family. We reached the station on time and got into the train just 9:45 p.m. When the guard blew the whistle, the train began moved from Chattogram to Sylhet. Noted that we took some dried in and first aid medication with us. We were enjoyed into the compartment of the train. After 3 to 4 hours, I slept for a few times. When I woke up, I saw it was early in the foggy morning. I kept looking outside through the window. The train was passing through paddy fields. I enjoyed the natural beauties in the morning too much. When we were reached the train station in Sylhet, that's when at 7 a.m. on 24 March. Then at first we were collected return ticket from ticket counter. After that, we went to hotel where booked our room before by the reserve bus, which did the reserve from visit to go to different places. Then firstly, we were refreshed. After that, we took breakfast. Then we went to 44 gas field. After almost 1 hour, we moved at tea garden. Really, it was too much large, but now I have not the name of the tea garden, and I am extremely sorry for that. We drank there water of green coconut and roti. The color of roti was beautiful and very tasty. I bought from there 3 kgs of tea leaf. After 1.5 hours, we moved to Bulaganj from Bulaganj to Shadapator. We went by the boat. We stayed there more than 2 hours and performed Johor Salat. Definitely, Shadapator is a wonderful place for natural scenery. This place is situated borderline between Bangladesh and India. After
at 4 p.m., we returned to Gulabons and we were taken lunch there. After that, we moved to visit Shahjalal University of Science and Technology. Then moved to Hazrat Shahjalal's study. There we passed more than 1 hour, and these days lastly moved to Manipuri market. From this market, I bought something. After that, we returned to hotel. Next day, I got up early in the morning. As soon as possible, everybody got prepared for go to outside accordingly to schedule. Firstly, we took breakfast, then went to Shaparan stand. After almost 1 hour, we moved to Sripur Tea Garden. The garden is not too much large, but location was wonderful. Then we went to Tamabil. Tamabil, there are land customs station, slaughterhouse, and especially India-Bangladesh friendship gate. It is a wonderful place to communicate between Bangladesh and India. Please shorten your presentation. Please shorten your presentation. একটু ছোট করতে হবে. It is going to be very long. একটু ছোট করতে হবে. একটু ছোট করে বলেন. আর 1 মিনিটের ভিতরে শেষ করবেন। হ্যাঁ, 1 মিনিটের ভিতরে শেষ করবেন। স্যার শেষ হবে। Every male person performed their Juhur Salat. Then we moved to our last destination at Japlong. After reached at Japlong, we took lunch. Then we enjoyed the natural scenery. From there, I bought something, especially a stone. On the stone, drawn a map of Bangladesh by the salesman. After more than 2 hours, we moved to directly railway station, and we reached the station at 7 p.m. After reached, we took dinner and waited for the return train. Finally, 8 p.m. started the train from Sylhet to Chattogram, and we reached Chattogram at 6 a.m. On 26 March in 2022. Actually, we went there to enjoy the natural beauties. The journey will remain evergreen in my life. Thanks a lot, all of you, for hearing me with patience. That's the story about of my train journey. Stay safe, stay well. Good night and assalamu alaikum. Okay, thank you. I think journey is your favorite hobby. I think train journey is your favorite hobby because you have presented a long presentation. So if I make a question to you, what's your favorite hobby? What's your hobby? What's your hobby? Traveling to different places. But why? Why do you prefer or choose it? There are many hobbies. By different places. Okay, thank you. And another question, what's your favorite color? Sky and navy blue. My favorite color is sky and navy blue. What's your favorite person? My family members. My family members. My kids. My kids. My parents. Okay, okay. Where do you study? Where do you study? I'm a textile engineer. Textile Vocational Institute is my working place, and now I am living in Chattogram. Chattogram. Where do you live? I live in Chattogram. Are you married or single? I am married. I have 2 sons, and now I am 50 years old. Okay, okay. Thank you. When and where were you born? When and where were you born? আপনি কোথায় I born in Coxbazar. No, no, no. I was born in Coxbazar. I was born. I was born in Coxbazar, and for 28 years, I live in Chattogram. If I make a question you in past tense, you have to answer the answer in past tense. আমার কোশ্চেন যদি past tense হয়, আপনাকে উত্তর কিন্তু past tense দিতে হবে। I was born বলতে হবে, কারণ আমি এখানে প্রশ্নটা করেছি কি যে where and when অথবা when and where you born, এখানে where ব্যবহার করেছি যে আপনি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলেন। I was born in 1999 in কক্সবাজার, বা এখানে সাল বা প্লেসটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমার প্রশ্ন পাস্ট টেন্সে হলে উত্তরও কিন্তু পাস্ট টেন্সে দিতে হবে। তো থ্যাঙ্কস এ লট। I was born in Coxbazar 1976. 76 ওকে, থ্যাংক ইউ। তো আমি আরেকটু এখানে গ্রামারের ক্লাসটা কন্টিনিউ করব পরবর্তীতে সময় পেলে। এই জায়গাটাতে আমি আবারও আসবো। দেখেন আমি পজিটিভ ভার্বটা একটু দেখাতে চাচ্ছিলাম, যদি এটা সময় পাই তাহলে পজিটিভ ভার্বটা একটু দেখাবো। তো তার আগে আমি আরো একটা বিষয় একটু আপনাদেরকে দেখিয়ে আসবো।
সেটা হচ্ছে ট্রান্সলেশনের জায়গাটাতে আমরা খুবই দুর্বল। আমি এতদিন আপনাদের বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা কিভাবে শুধু প্যাসেজ দেওয়া থাকতো এটা আপনারা করতেন, কিন্তু এখন আজকে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি কিছু ট্রান্সলেশন করে দেখাবো। দেখেন, বেসিক স্পোকেন ইংলিশের জন্য ইটস ভেরি হেল্পফুল। সেন্টেন্স ট্রান্সলেশন ডে অন। আমাদের প্রথম দিনের যে ট্রান্সলেশন গুলো ছিল, একটা শীট দিয়েছিলাম, যারা পেয়েছেন ভালো, না পাইলে আবারও আমি দিব। তো সেই ট্রান্সলেশন শীট থেকে আমরা এখানে ট্রান্সলেশন করেছি। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। যখন আমি ডাজ নট ব্যবহার করব তখন আমি রাইজেস বলবো না। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে না, দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। এখানে ডাজ নট যেহেতু থার্ড পারসন ব্যবহার করছি, ডাজ, এখানে আবার একটা থার্ড পারসন রাইজেস হবে না। দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। সূর্য কি পূর্ব দিকে ওঠে? ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট? পাখিরা আকাশে ওড়ে। পাখিরা আকাশে ওড়ে। আপনাদের কাছে একটু আসি, দেখি আমাদের কার কতটা ট্রান্সলেশন করার পাওয়ার রয়েছে, এটা আমরা একটু দেখব। পাখিরা আকাশে ওড়ে। Birds fly in the air. হ্যাঁ, না না, ওইভাবে বললে সবাই সবাই বললে একটু এলোমেলো হয়ে যাবে, ক্লাসটা অনেকটা সমস্যা হবে। The birds are flying in the sky. The Okay. birds in the sky. থ্যাংক ইউ জনি আক্তার। আমি এক এক করে আসবো। পাখিরা আকাশে ওড়ে, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। পাখিরা আকাশে ওড়ে না, এটা কি হবে বলেন তো? পাখিরা আকাশে ওড়ে না। জনি আক্তার প্লিজ। হ্যাঁ, পাখিরা কি আকাশে ওড়ে? ইন্টারোগেটিভ করলে তখন কি বলবেন? পাখিরা কি আকাশে ওড়ে? Do the birds fly in the sky? থ্যাংক ইউ। দেখেন, দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই, দা বার্ডস ডোন্ট ফ্লাই ইন দা স্কাই। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল, এখানে আমি ডাজ নট ব্যবহার করব না, ডু নট ব্যবহার করব। দা বার্ডস ডোন্ট ফ্লাই ইন দা স্কাই। ডু দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই? ডোন্ট দা বার্ড ফ্লাই ইন দা স্কাই? পাখিরা আকাশে ওড়ে। পাখিরা আকাশে ওড়ে না। পাখিরা কি আকাশে ওড়ে? পাখিরা কি আকাশে ওড়ে না? আমি আপনাদের নির্দিষ্ট একটা সিস্টেমের ভিতরে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা বাক্যকে আমরা তিন চার ভাবে কনভার্ট করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই জায়গাটা আমাদেরকে প্রত্যেককে শিখতে হবে। ক্লাসের প্রথম দিকে যারা ছিলেন, একেবারে শুরুতে আমি এর উপরে কিন্তু মিনিমাম 5 থেকে 6টি ক্লাস নিয়েছি, যে কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ করা যায়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়, এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। এই চারভাবে যদি একটা বাক্যকে আপনার রূপান্তর করতে পারেন, আপনার কাছে ইংরেজি বলাটা অনেক সহজ হয়ে যাবে। গোলাপের গন্ধ মিষ্টি। দেখেন, দ্য স্মেল অফ দ্য রোজ, অর্থ দে স্মেল, গন্ধ, অফ দ্য রোজ, গোলাপের গন্ধ মিষ্টি। তাহলে কি হবে? মিষ্টি গন্ধ গোলাপের। ইংলিশটা কিন্তু সবসময় একটু পিছন দিক থেকে করতে হয়। যেমন আমি ভাত খাই, এটাতে আমি যদি এইভাবে লিখি, আই রাইস ইট, ঠিক যেভাবে বাংলা সাজানো আছে আমি সেভাবে ইংলিশটা সাজিয়ে দিলাম। কি লিখলাম? আই আর আই সি ই, আই রাইস, ই এ টি, আই রাইস ইট। এটা কি কোনো বাক্য হলো? এটা বাক্য হলো, কিন্তু এটা একটা ভুল বাক্য। আই রাইস ইট, এটা সঠিক কি হবে? প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে। অর্থাৎ বাক্যটা আমি এভাবে লিখতে পারি, আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। দেখেন, গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম একটা বাক্য দিয়ে টেন্স এবং মডাল ভার্ব ব্যবহার করে কিভাবে 30টা বাক্য করা যায়। একটা বাক্য থেকে কিভাবে 30টা বাক্য করা যায়, সেই স্কুলে গিয়েছে। এই জায়গাটা যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি যারা স্পোকেন ইংলিশ করতে চাচ্ছেন, যারা রিটেন ইংলিশ করতে চাচ্ছেন, তাদের অনেক অনেক তারা এগোয় চলে যাবেন একটি মাত্র ক্লাস থেকে। এই গত ক্লাসে যারা ছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে কিভাবে সেন্টেন্স বড় করতে হয়, কিভাবে একটা বাক্য দিয়ে 30 রকমের ভাবে কথা বলা যায়। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল, এটা নেগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ কি হবে? সে কি স্কুলে, আমি এইখান থেকে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা ছিল সে স্কুলে গিয়েছে বা আমি স্কুলে যাই, গো ভার্ব দিয়ে করেছি, গো টু স্কুল। এইটা চেঞ্জ করে আমি দিয়েছিলাম আই রাইট এ লেটার অথবা হি রাইটস এ লেটার। এই ধরনের কি একটা বাক্য দিয়েছিলাম। কেউ কি এটা করেছেন? কারো কি মনে আছে? একটা, হ্যাঁ আচ্ছা, কে করেছেন প্লিজ একটু আমার সামনে আসবেন। কে করেছেন? একটু রেইজ হ্যান্ডটা প্রেস করেন, নামটা বলেন।
স্যার। বশির আহমেদ, ইয়েস। আপনি একটু বলেন, আর সবাই একটু মিউট রাখেন। বশির ভাইয়া, আপনি একটু বলবেন যে কি কি বাক্য করেছেন, আপনি একটু পড়েন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আই রাইট এ লেটার। হুম আই ডোন্ট রাইট এ লেটার। হুম ডু আই রাইট এ লেটার? হুম ডোন্ট আই রাইট এ লেটার? থ্যাংক ইউ। তারপর পড়ে যান, খুব ভালো, এই চারটে হি সঠিক রাইট এ হয়েছে। লেটার। হুম হি ডাজ লেটার। ডাজ হি রাইট এ লেটার? ডাজন্ট হি রাইট এ লেটার? হুম I wrote a letter. I didn't write a letter. Did I write a letter? Didn't I write a letter? I will write a letter. I won't write a letter. Will I write a letter? Won't I write a letter? I am writing a letter. I am not writing a letter. Am I writing a letter? Am I not writing a letter? থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে একটু থামাই। এইটা এবার আপনি নিজে নিজে বলবেন, আই এম গোয়িং টু অফিস, আমি এখন অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস নাও। এই I বাক্যটাকে am আপনি not going to office তারপর now. হুম, এটা আরো আরো দুইটা বলেন, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভটাও বলে যান। Sorry, sir. I am going to office. হুম, I am not going to office. হুম, Am I going to office? হুম। Am I not going to office? হ্যাঁ, এটাকে এইন্ট আই গোয়িং টু অফিস, এম নট কে এইন্ট বলা যায়, ঠিক আছে? তো দেখেন, এই যে আপনি নিজে নিজে কিন্তু কথা বলা শিখে গেছেন। যখন আপনি অফিসে যাবেন সকালবেলায়, আপনি নিজে নিজে বলতে বলতে যাবেন, নিজের সঙ্গে নিজে ইংলিশে। আপনি বারবার আমি এই কথাটা বলি যে নিজের সঙ্গে নিজে ইংলিশে বলবেন, নিজে নিজে বলবেন, নাও আই এম গোয়িং টু অফিস, নাও আই এম নট গোয়িং টু অফিস, এম আই গোয়িং টু অফিস। আমি এই যে একটি মাত্র ক্লাস নিয়েছি না, এই দেখবেন অনেক কোচিং এ, অনেক জায়গায়, অনলাইনে অফলাইনে, এই একটি ক্লাসকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়িয়ে থাকে। আমি তো আপনাদেরকে গত ক্লাসে যারা ছিলেন, এই একটি ক্লাসে আমি দেখিয়েছিলাম যে একটা বাক্যকে আমি টেনে 30টা বাক্যতে নিয়ে যেতে পারি। আমার কাছে 1 টাকা রয়েছে, এটাকে আমি 30 টাকায় পরিণত করতে পারি। কিভাবে? সিস্টেমটা হচ্ছে এটা। এখানে মডাল ভার্বের ব্যবহার দেখিয়েছিলাম, দেখেন, আই ক্যান গো, আমি যেতে পারি। আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। ক্যান নট কে শর্ট ফর্মে ক্যান্ট, আই কান্ট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান্ট আই গো, ক্যান্ট আই গো। তো দেখেন, ক্যানের পরে এখানে কুড ব্যবহার করেছে, আমি যেতে পারতাম। এখানে আমি যদি বলি আমি খেতে পারতাম, আমি কাজটি করতে পারতাম, আমি অঙ্কটি করতে পারতাম, সে মাছ ধরতে পারতো, সে সেখানে যেতে পারতো। আপনি এই কুডকে, এই স্ট্রাকচারকে ঠিক রেখে আপনি এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারেন, অবজেক্ট পরিবর্তন করতে পারেন, ভাব পরিবর্তন করতে পারেন। আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে দেখবেন, আমরা এখানে সবাই পড়ালেখা করে আসছি। 9-10-এর বীজগণিত বইতে আমাদের টিচাররা কিন্তু অনেকগুলো, মনে করেন একটা অধ্যায় 9.1, এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো অঙ্ক, তো একটা অঙ্ক এক নিয়মের স্যার শিখিয়ে দিয়ে বলতো বাদ বাকিগুলো তোমরা নিজেরা করো। কখনো কখনো কিন্তু সংখ্যা পরিবর্তন করে দিত। তো আমার নিয়ম কিন্তু একই। তো এই নিয়মটা ঠিক রেখে এখানে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। মে দিয়ে যদি একটা বাক্য গঠন করি, আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। আই মে নট গো টু স্কুল, আমি স্কুলে নাও যেতে পারি। মে আই গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি? মে আই নট গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি না? এখানে একটু বলেছি মাইট উইল বি ইউজড অ্যাজ সেম প্লেস, বাট মে ইজ ইউজড 50% পসিবিলিটি অ্যান্ড মাইট 30%। যেখানে 30% সম্ভাবনা থাকবে সেখানে মাইট ব্যবহার করতে হবে, আর যেখানে 50% পসিবিলিটি থাকবে সেখানে কিন্তু মে ব্যবহার করতে হবে। এটা এটা আমরা অবশ্যই পড়বো। তো এই জায়গাটা আমরা একটু কভার করব। উড দিয়ে ব্যবহার করেছি, তারপরে এই যে এটা দিয়েছিলাম, হি রাইটস এ লেটার। নিডের একটা ব্যবহার দেখিয়েছি, দেখেন, আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার, আমার অফিসে যাওয়া দরকার, আমার তার বাসায় যাওয়া দরকার, আমার এখন বিমানবন্দরে আমার পিতাকে রিসিভ করতে যাওয়ার দরকার। এই দরকার বুঝালে সেখানে নিড টু এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? নিড টু এর ব্যবহার করতে হবে। তো আপনি, হ্যাঁ দিচ্ছি, আগামী দিনের পড়াটা আমি দিব। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা কথা বলবো, এই প্রেজেন্টেশন বা মানুষের সামনে কথা বলতে বলতে আপনাদের যখন একটা ফ্লো চলে আসবে, দেখবেন আপনাদের ভিতরে যে জড়তা রয়েছে, দীর্ঘদিনের যে একটা ভীতি কাজ করে, এটা কিন্তু আর থাকবে না। তো আগামী দিনের পড়াটা আমি দিচ্ছি। কিন্তু এখানে আরো একটু বিষয় আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই। এই যে যে জায়গাটাতে ছিলাম, গোলাপের গন্ধ মিষ্টি, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ নট সুইট। এখানে সহজ একটা সূত্র রয়েছে। এই যে একটা বি ভার্ব রয়েছে, দেখেন, ইজ সুইট, এখানে কিন্তু একটা বি ভার্ব, বি ভার্বের ভিতরে থেকে এসেছে ইজ। তো কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, সেটা প্রেজেন্ট টেন্সে হতে পারে, কন্টিনিউয়াস টেন্সে হতে পারে, ওই বি ভার্বের পরে নট যোগ করে ওই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে পারি। গোলাপের গন্ধ মিষ্টি, গোলাপের গন্ধ মিষ্টি নয়, তখন কি হবে? দ্য স্মেল অফ দ্য রোজ ইজ নট সুইট, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ নট সুইট। ইজ দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, ইজ দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, ইজেন্ট দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। গোলাপের গন্ধ কি মিষ্টি নয়? নেগেটিভ ইন্টারোগেটিভ। তোমরা ভাগ্যবান, ইউ আর লাকি, তোমরা ভাগ্যবান নও, ইউ আর নট লাকি। আর ইউ লাকি?
আরএনট ইউ লাকি? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কোন জায়গাটা বলেন তো? একটা বাক্যকে যদি আপনি চারটা বাক্য করতে পারেন, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। দেখেন আমরা কিন্তু অনেক দূরে চলে যাই ইংরেজি শিখতে শিখতে, কিন্তু আমাদের বেসিকটা আমরা ভুলে যাই। আর এই বেসিক ভুলে যাওয়া মানেই, আমার কথাটা একটু কল্পনা চিন্তা করে দেখবেন, আমরা সবাই চাই যে ইংরেজিতে ভালো করতে, কিন্তু আমাদের বেসিক, একেবারে বেসিকেরও প্রি বেসিক যেটাকে বলা হয়, এই জায়গাটাতে আমরা দুর্বল। এখানে কিন্তু আমি এটাকে প্রি প্রাইমারি বা প্রি বেসিক বলতে পারি, বেসিকেরও পূর্বে। এই যে একটা বাক্যকে কিভাবে চারটা বাক্য করতে হয়, ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল, কিন্তু এই জায়গাটা আমরা অনেকেই কিন্তু পারি না। আমি যদি এখন টেন্স জিজ্ঞাসা করি, আমরা অনেকেই টেন্স ঠিকঠাক ভাবে বলতে পারবো না। কিন্তু টেন্স বাদ দিয়ে, এই যে আমি আজকে দেখালাম যে ফ্রেজের ভিতরে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো ওই ফ্রেজ তো দূরে থাকে, আমরা যদি এই বেসিকের জায়গাটা না পারি, ওটা আমাদের কাছে কিন্তু খুবই একটা দুর্বিষহ জায়গা মনে হবে। তো দেখেন আরো এখানে রয়েছে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমি আপনাদের ট্রান্সলেশনের একটা শীট দিয়েছিলাম, ওই শীটটা যাদের কাছে রয়েছে, ঠিক ওই শীটের কিন্তু বাংলা থেকে ইংলিশ এখানে করে দেওয়া রয়েছে, ওখানে ইংলিশ করে দেওয়া ছিল না, এখানে ইংলিশ করে আমি দেখিয়ে দিচ্ছি। ঘোড়ার কি শিং আছে? হ্যাজ দ্য হর্স হর্ন? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? তুমি কি চা পান করো? ডু ইউ টেক টি? এখানে টেক শব্দের অর্থ কিন্তু নেওয়া না, এখানে টেক শব্দের অর্থ খাওয়া বা পান করা, ড্রিঙ্ক, যা তার কিন্তু একটা সিনোনিম এখানে ব্যবহার করেছি, ডক্টর মোহাম্মদ ইউনুসকে। দেখেন এই সিনোনিম যেহেতু বলেছি, আমি এই জায়গাটাতে একটু দেখাই সিনোনিম অ্যান্টোনিমটা কেমন হয়। একই শব্দ, এখানে সিনোনিম না, এটা উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক জায়গাতে এইভাবে দেখতে পাই। এটা আমি আজকে আপনাদের ক্লাসের শেষে দিয়ে দিব গ্রুপে। কি বলা হচ্ছে? উচ্চারণ কিন্তু একই থাকবে কিন্তু অর্থ ভিন্ন হবে। দেখেন সি, দেখতে পাচ্ছেন সবাই? সি, এস ডাবল ই সি, সি মানে হচ্ছে দেখা। আর এস ই এ, সি মানে হচ্ছে সমুদ্র। সি মানে কি হবে? সমুদ্র। এইচ আই, হাই, হাই, হ্যালো, হাই মানে উঁচু। দেখেন একটু ভালোভাবে, এস ইউ এন, সান মানে হচ্ছে সূর্য, সান মানে কি হবে? সূর্য। আবার এস ও এন, এটা উচ্চারণও কিন্তু সান হবে। সান মানে সূর্য, আবার সান মানে পুত্র, আমরা অনেকে সন বলি, নো, এটা রাইট স্পেলিংটা হবে, প্রোনাউন্সিয়েশনটা হবে হচ্ছে সান। হি ইজ মাই সান, হি ইজ মাই, আই মানে হচ্ছে আমি, আই মানে কি হবে? আমি। আবার আই মানে চোখ। নট, নট মানে না। আবার কে এন ও টি, এই নট এটার উচ্চারণ কিন্তু নট, নট মানে হচ্ছে গিট, যেটাকে আমরা গ্রামের ভাষায় গিরা বলি, বলছে না যে এই দড়িতে গিরা পড়ে গেছে। বি, বিই, বি মানে হচ্ছে হওয়া। আবার বি ডাবল ই, বি মানে হচ্ছে মৌমাছি। বি ইউ ওয়াই, বাই মানে কেনা। আবার বি ওয়াই ই, বাই মানে বিদায়, আমরা বলি না বাই বাই টাটা। টি এ আই এল, টি এ আই এল, টেইল, টেইল মানে হচ্ছে লেজ। আবার টি এ এল ই, আমরা টেল বলি, কিন্তু এটার উচ্চারণ কিন্তু টেইল হবে। টেইল মানে গল্প। পি ও এল ই, পোল, পোল মানে হচ্ছে খুঁটি। আবার আরেকটা পোল রয়েছে, পোল মানে কিন্তু ভোট। উচ্চারণটা একই কিন্তু বানান আলাদা। পি ও এল ই, পোল মানে হচ্ছে খুঁটি, বিদ্যুতের খুঁটি। আবার রয়েছে পি ও এল এল, পোল, পোল মানে হচ্ছে ভোট। দেখেছেন? বিওটি, ভোট। বি এ এল এল, বল, বল মানেও বল। আবার বি ও ডাব্লিউ এল, এটা বোল, বোল শব্দের অর্থ হচ্ছে বাটি, এটাকেও আমরা বল বলতে পারি বা বল উচ্চারণ করতে পারি। সিন, সিন মানে দৃশ্য। আবার সিন মানে হচ্ছে দেখা। দেখছেন? নো, এন ও, নো, নো মানে হচ্ছে না। আবার কে এন ও ডাব্লিউ, নো মানে হচ্ছে জানা। তো আমরা এই যে বেসিকের যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা পড়ে মুখস্থ করে ফেলবো, এই জায়গাটা আমাদেরকে পড়তে হবে, এগুলো মুখস্থ করতে হবে। একই রকমের উচ্চারণ কিন্তু বানান আলাদা, আবার তাদের মিনিং কিন্তু আলাদা। তোমার কি একটি পাখি আছে? ডু ইউ হ্যাভ আ বার্ড? ডু ইউ হ্যাভ আ বার্ড? তোমরা কি শক্তিশালী? আর ইউ স্ট্রং? মা একটি গল্প বলছে। মাদার ইজ টেলিং আ স্টোরি, মাদার ইজ টেলিং আ স্টোরি। দেখেন, কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। এই ট্রান্সলেশন গুলো আপনারা নিজে নিজে করবেন। আজকে যে শীটটা আমি দিয়ে দিব, ওই শীট থেকে আপনারা নিজেরা কিন্তু এগুলো করতে হবে, এগুলো করবেন। আমি আরো একটা বেসিক এর জিনিস আপনাদের দেখাবো, সেটা একটু সামনে নিয়ে আসছি প্লিজ। দেখেন এই জায়গাটা আমরা কিন্তু অনেকেই পারি না, সেটা হচ্ছে ইউজ অফ হ্যাভ ভার্ব। এই যে এখানে কেবল দেখালাম ডু ইউ টেক টি, তুমি কি চা পান করো? অনেকে প্রশ্ন করে, স্যার টেক মানে তো লওয়া, কিন্তু এখানে কিভাবে পান করা হলো? এখানে হ্যাবের ব্যবহারটাও ব্যতিক্রম। আমরা জানি হ্যাভ মানে আছে বা থাকা, কিন্তু দেখেন হ্যাবের কত রকমের ব্যবহার দেয়। আমরা জানি এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এগুলো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে। আমার কথাটা একটু মনে রাখবেন, হ্যাভ ভার্বটা কখনো মেইন ভার্ব হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হয়। কোথায় কিভাবে কেমন হয় এটা আমরা একটু দেখি।
মেইন ভার্ব হিসেবে কোথায় কিভাবে ব্যবহৃত হয় এবং অক্সিলারি ভার্ব হিসেবে কোথায় কিভাবে ব্যবহৃত হয়। একটু ধৈর্য ধরে থাকবেন ক্লাসে। আমরা সকলে জানি যে হ্যাভ এর অর্থ হচ্ছে আছে। হ্যাভ এর অর্থটা কি দাঁড়ায়? হ্যাভ এর অর্থ আছে। আমরা অনেকে এটাও জানি হ্যাজ শব্দটাও ব্যবহৃত হয় কোন সেন্টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বসে। আর হ্যাড এর অর্থ হচ্ছে ছিল। যেমন আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন। আই হ্যাড এ পেন। হ্যাভ যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন তার তিনটা ফর্ম হয়। যখন মেইন ভার্ব হিসেবে বসে, দেখেন হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। হ্যাভ নিজেই কিন্তু ওখানে মেইন ভার্ব। আবার এই হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আবার পাস্ট পার্টিসিপল যখন বলবো ভি3 তখনও কিন্তু হ্যাড হবে। তখনও কি হবে? অর্থাৎ বলা যায় যে হ্যাভ এর তিনটা ফর্ম হচ্ছে হ্যাভ, এখানে আমি একটু লিখে ফেলি হ্যাভ, তারপর হচ্ছে হ্যাড, এবং এর ভি3টাও হচ্ছে এইচ এ ডি, হ্যাড। খুব ভালোভাবে লক্ষ্য করবেন, হ্যাভ, হ্যাড, হ্যাড। তো এই যে তিনটা কথা আমি বললাম, এইবার দেখেন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আমার একটা কলম ছিল, তখন হবে আই হ্যাড এ পেন। তখন কি হবে বলেন? আই হ্যাড এ পেন। আর আই হ্যাভ এই জায়গাটা খুব লক্ষ্য করেন, এটা কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি। কি বললাম? বললাম যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এইটার অর্থ কেউ বলতে পারবেন? আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এখানে এইটার অর্থ হচ্ছে আমি আমার ডিনার করেছি বা খেয়েছি। এখানে হ্যাভটা বসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড, হ্যাভ। আর এই হ্যাডটা এসেছে হ্যাভ মানে পাওয়া বা খাওয়া। তো আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করেছি বা ডিনার খেয়েছি। মনে রাখতে হবে যে মেইন ভার্ব হিসাবে হ্যাভ এর যখন ব্যবহার হবে তখন অনেকগুলো অর্থ হয়ে থাকে। যদিও আমরা জানি হ্যাভ এর অরিজিনাল মিনিং হচ্ছে আছে। হ্যাভ এর অর্থগুলো একটু দেখবো আমরা। দেখেন, যখন ওনারশিপ হবে, মালিকানা বুঝাবে, তখন কি হবে? উই হ্যাভ এ কার। কি বলতে হবে? আমাদের একটি গাড়ি আছে, উই হ্যাভ এ কার। রিলেশনশিপ যখন হবে, করিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড 2 কিডস। এই যে রিলেশনশিপ, তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে সম্পর্ক। করিম হ্যাজ এ ওয়াইফ, করিমের স্ত্রী আছে এবং 2 কিডস। যখন ফিচার বা বৈশিষ্ট্য বুঝাবে, রুমা হ্যাজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, রুমার একটা চমৎকার গানের গলা রয়েছে। ইলনেস যখন বুঝাবে, আই হ্যাভ এ রিয়েলি ব্যাড হেডেক টুডে, আজ থেকে আমার সত্যি একটা চরম মাথায় ব্যথা। এক্সপিরিয়েন্স যখন বুঝাবে, আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট টাইম এট দ্য পার্টি। ইটিং বা ড্রিঙ্কিং বুঝালে, মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ। এই বাক্যটা একটু দেখেন, আমরা অনেকেই জানি না যে হ্যাভ মানে খাওয়া বা পান করা। এটা একটু আজকে দেখেন কি বলছে। মাই কলিগস, আমার কলিগরা, আমার সহকর্মী বৃন্দ, ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট 1 PM। আমার যারা কলিগ আছে এরা সাধারণত 1টার সময় এদের খাবার খায়। এই যে এখানে হ্যাব এর যে 6 প্রকারের ব্যবহারের কথা বলা হয়েছে, এদের মধ্যে আবার যে 4টা ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার এবং ইলনেস, এই 4টা হচ্ছে স্টেট সিচুয়েশন। এগুলো একটা মানে অবস্থান বুঝায়। এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ হ্যাভিং বসানো যাবে না। এই যে প্রথমে 4টা না, উই হ্যাভ এ কার, উই হ্যাভিং এ কার কখনো হয় না। এই যে বলা হচ্ছে যে 4টা প্রথম ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এগুলো কিন্তু গ্রামারের খুব ভিতরের কথা। এগুলো একটু মনে রাখবেন। ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার এবং ইলনেস, এই 4টাকে বলা হয় স্টেট সিচুয়েশন। একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এইগুলোর সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম করা যায় না। উই আর হ্যাভিং এ কার, ইটস রং, এটা কখনো বলা যায় না। উই আর হ্যাভিং এ কার, এই বাক্যটা কিন্তু ভুল। রহিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড 2 কিডস। দেখছেন? তো এই বাক্যগুলো একটু মনে রাখবেন। কিন্তু যদি এক্সপিরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয় তাহলে হ্যাভিং হতে পারে। এক্সপিরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয়, সেখানে হ্যাভিং হতে পারে। আই এম হ্যাভিং আ গ্রেট টাইম এট দিস পার্টি, এই পার্টিতে আমি এখন একটা চমৎকার সময় কাটাচ্ছি। খাওয়ার কথা বোঝালে, এক্সপিরিয়েন্স বোঝালে তার সঙ্গে হ্যাভিং হতে পারে। আমরা একটু বক্সটা দেখবো, দেখেন। অ্যাফার্মেটিভ বা প্রেজেন্ট বা পাস্টটা কি হতে পারে? হ্যাভ হতে পারে, পাস্টটা কিন্তু হ্যাড হতে পারে। আবার এখানে পাস্ট পার্টিসিপেলে হ্যাজ মানে থার্ড পার্সনে হ্যাজ হতে পারে। আবার এখানে হ্যাড হতে পারে যখন পাস্ট ইনডেফিনিট হবে বা পাস্ট পারফেক্ট হবে। এই বক্সটা আপনারা সবাই একটু দেখে রাখবেন। এখানে কয়েকটা ট্রান্সলেশন আছে, আমি একটু পড়িয়ে শোনাই। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। এখানে দেখেন এই জায়গাটা খুব ভালোভাবে একটু দেখেন, ইম্পর্টেন্ট জায়গা। এগুলো না পারলে ইংলিশটা শেখা যায় না। আই হ্যাভ এ পেন, অনেকে বলে যে স্যার হ্যাভটা যদি অক্সিলারি ভার্ব হয়, আমরা তো জানি অক্সিলারি ভার্বের পরে নট বসে, তাহলে আই হ্যাভ নট এ পেন কেন হবে না? দেখেন কত গভীরের একটা কথা বললাম। আই হ্যাভ এ পেন, আর এখানে কি লিখেছি? আই ডু নট হ্যাভ এ পেন, আমার একটা কলম নেই। কিন্তু এখানে তো আমরা এভাবেও লিখতে পারতাম, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ নট এ পেন।
কিন্তু এটা লেখা যায় না, কেন জানেন? কারণ আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব। এখানে আপনাদের আরো সূক্ষ্মতি সূক্ষ্ম আমি ভেঙে দেখাই। যেমন যদি বলি আই ই এ টি, আই ইট, দেখেন আই ইট রাইস, আর আই সিই, আমি ভাত খাই। আচ্ছা এই বাক্যটাকে কি কেউ কখনো এইভাবে লেখেন, আই নট ইট রাইস? আমার মনে হয় এইভাবে লেখা যায় না, আই নট ইট রাইস, এটা হয় না। কারণ মেইন ভার্বের সঙ্গে কখনো নট বসে না। তো কি হবে, আই ডু নট ইট রাইস, এই বাক্যটাকে কিভাবে বলতে হবে, আই ডু নট ইট রাইস। এখানেও ঠিক তাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এখানে হ্যাভ এর কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না। দেখেন পড়াতে খুব কষ্ট হয়, কষ্টকর যারা এখানে টিচিং প্রফেশনে আছেন তারাই কিন্তু আমার কষ্টটা উপলব্ধি করতে পারবেন। তো আমার পড়ানোর সময় কেউ অন্যদিকে মন দিবেন না প্লিজ। তো কি বলছি, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম রয়েছে বা আমার একটা কলম আছে। এখানে হ্যাভ যেহেতু মেইন ভার্ব, তাহলে আমাকে এই মেইন ভার্বকে নেগেটিভ করতে গেলে আই ডোন্ট হ্যাভ এ পেন লিখতে হবে। কি লিখতে হবে, আই ডোন্ট হ্যাভ এ পেন। এইবার দেখেন, আমার কি একটি কলম আছে, ডু আই হ্যাভ এ পেন? আমার কি একটি কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন? ডোন্ট আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম নেই? এখানে কি আই হ্যাভ নট এ পেন বা হ্যাভ নট আই এ পেন এটা লিখবেন? লেখা যাবে না, কারণ এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। রহিম হ্যাজ এ কার, রহিম ডাজ নট হ্যাভ এ কার। এই জায়গাটা দেখেন, এই যে রহিম হ্যাজ এ কার, এখানে এইটা আপনারা কেউ একটু ব্যাখ্যা দিতে পারবেন? রহিম হ্যাজ এ কার লিখেছি, আবার এই জায়গাতে কি লিখলাম, রহিম ডাজ নট হ্যাভ এ কার। এক জায়গায় হ্যাজ ব্যবহার করেছি, আবার আরেক জায়গায় আমি হ্যাভ ব্যবহার করলাম। এইটার কারণ কি, এটার ব্যাখ্যা কে দিতে পারবেন? আমার তরফ থেকে একটি পুরস্কার রয়েছে তার জন্য। আমি একটু আনমিউট করি প্লিজ। এই যে এক জায়গাতে হ্যাভ এর ব্যবহার হলো, আরেক জায়গায় হ্যাজ কেন হলো, এটা কে বলতে পারবেন? জয়নাব বা, হ্যাঁ বলেন। প্রথমে তারা যেতে পাই। প্রথমে ডাজ রয়েছে তাই না? অনেক সুন্দর একটা কথা। দেখেন এই যে জায়গাটা রহিম হ্যাজ এ কার, এটা আমরা জানি যে এই রহিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য রহিম হ্যাজ বসেছে। এই যে এইখানেও কিন্তু আবার একটা বড় মস্ত বড় একটা প্যাচ রয়েছে। এই যে হ্যাজ, আমরা তো জানি হ্যাভ মানে আছে বা থাকা। তো রহিমের একটি গাড়ি আছে, এখানে রহিম হ্যাভ এ কার কেন হলো না? কারণ কি জানেন, এইটা কিন্তু আবার আমি যখন হ্যাভ ভার্বের ক্লাসটা নিয়েছিলাম তখন আপনারা অনেকেই দেখতে পেয়েছিলেন, যেমন এইচ এ ভিই, হ্যাভ, এইচ এ ভিই, একটু লক্ষ্য করেন। হ্যাভ, এই হ্যাভ ভার্বের ফর্মগুলা 5টা ফর্ম আমাদের জানতে হয়। আমরা শুধু 3টা করে ফর্ম জানি না, কিন্তু 3টা করে ফর্ম জানলে সবগুলো কিন্তু ক্লিয়ার করা যায় না। হ্যাভ ভার্বের এর পাস্ট ফর্ম অর্থাৎ ভি1 হ্যাভ, ভি2 হচ্ছে হ্যাড, এইচ এ ডি। আজকে শিখে যান খুব ভালোভাবে যারা জানেন না। হ্যাভ, হ্যাড, এইচ এ ডি, হ্যাড। ভি3ও কিন্তু হ্যাড, ভি3 কি হবে, হ্যাড। এর আইএনজি ফর্ম হবে হ্যাভিং, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং। আর এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে এইচ এ এস, হ্যাজ। এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই জানি না, এই জন্য বলি প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম কিন্তু আমাদের জানতে হবে। তা না হলে এই বিষয়টা বোঝা যাবে না যে এখানে কেন হ্যাজ হলো। রহিম হ্যাজ এ কার, এখানে হ্যাভ কেন হলো না? কারণ হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কিন্তু হ্যাভস না। আমি কি এইভাবে একটু লিখতে পারি, দেখেন তো, হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম কি এইচ এ ভিইএস, হ্যাপস। এটা কি কখনো লেখা যায় যে হ্যাভ ভার্বের থার্ড পারসন? যেমন ইট, ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে কি হবে বলেন, খাওয়া। তো কখনো কি এটা লিখতে পারি যে ইট এর সঙ্গে আমরা যেমন লিখেছি থার্ড পারসন ফর্ম ইটস, তো হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম আমরা হ্যাপস লিখতে পারি না? না, ওইটা ভুল হবে। হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাপস, ওই হ্যাজ। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ভার্বের 5টা করে ভার্ব ফর্ম মুখস্থ করতে হয়। রহিম হ্যাপস এ কার, এখানে তো এরকম হতে পারতো হ্যাপস, হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হ্যাপস, কিন্তু এখানে হ্যাপস ব্যবহার না করে এই হ্যাভের থার্ড পারসন ফর্ম হচ্ছে এই যে হ্যাজ। তো এই যে দেখেন এখানে লিখেছি রহিম হ্যাজ এ কার, আবার কি লিখলাম, রহিম ডাজ নট হ্যাভ এ কার। এখানে ডাজ নট এর পর আবার হ্যাভ কেন দিলাম? কিন্তু এই যে ডাজ, এটা হচ্ছে থার্ড পারসন বিধায়, রহিম থার্ড পারসন সিঙ্গুলার বিধায় আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে ভার্বের পরে এস বা ইয়েস বসে, এবং ওইটাকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আসে, নেগেটিভ ইন্টারোগেটিভ। তো রহিম ডাজ নট, এখানে আর হ্যাজ হবে না, রহিম ডাজ নট হ্যাজ দিলে কি হয় জানেন, এই ডাজ নটটাও থার্ড পারসন ফর্ম, আবার হ্যাজও থার্ড পারসন ফর্ম। তো আমরা এটা সবাই জানি যে দুইটা থার্ড পারসন ফর্ম একটা বাক্যে কখনো বসে না, দুইটা থার্ড পারসন ফর্ম কখনো বসে না। রহিমের কি একটা গাড়ি আছে, ডাজ রহিম হ্যাভ এ কার? রহিমের কি একটা গাড়ি নাই, ডাজেন্ট রহিম হ্যাভ এ কার? তারপর দেখেন রুমার একটা ছেলে ছিল, রুমা হ্যাড এ সান, রুমা হ্যাড এ সান। আমরা কিন্তু সন বলবো না, এটা রাইট অ্যান্সার ডিকশনারিতে দেখবেন সান,
সান। মোবাইল ডিকশনারিতে এখানে ভয়েসে ক্লিক করবেন, দেখবেন উচ্চারণটা আসবে সান। রুমার কোনো ছেলে ছিল না, রুমা ডিডন্ট হ্যাভ এনি সান। রুমার কি কোনো ছেলে ছিল? ডিড রুমা হ্যাভ আ সান? রুমার কি কোনো ছেলে ছিল না? ডিডন্ট রুমা হ্যাভ আ সান? এই বাক্যগুলা আপনারা আরো একটু প্র্যাকটিস করবেন। আর আমাদের যে হোম টাস্ক থাকবে, আজকে আমি কোনো প্রেজেন্টেশন দিব না, আমরা যেহেতু ট্রান্সলেশনে অনেকটা দুর্বল রয়েছি, এই ট্রান্সলেশনের জায়গাগুলো আমি আজকে একটা শীট পাঠিয়ে দিচ্ছি, নতুন শীট। নতুন অর্থাৎ আমাদের যে আগে শীটটা দিয়েছিলাম ওইটা ডে 5 করবেন, সবাই একটু মনে রাখবেন, ডে 5। অর্থাৎ ওই যে শীট আমি পাঠাবো ওখানে অনেকগুলো ট্রান্সলেশন রয়েছে, তো দেখবেন ডে 1, ডে 2, ডে 3, ডে 5। তো এই ডে 5টা আপনারা একটু কমপ্লিট করে রাখবেন, কারণ ট্রান্সলেশন না পারলে শুধু প্রেজেন্টেশনে কোনো কাজ হবে না। আর দেখেন, এই যে আমি যেভাবে ট্রান্সলেশন আপনাদেরকে শিখালাম, এই ট্রান্সলেশন যদি আপনারা কমপ্লিট করতে পারেন তবেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন। আমরা বাঙালি মানুষ, একটা কথা চিন্তা করে দেখেন, আমরা যখন কথা বলি যে কোনো বিষয়ের উপর, এই যে আজকে জার্নি বাই ট্রেন বললেন, আপনারা যখন মুখ দিয়ে ইংলিশ শব্দগুলো বলতেছিলেন এই ভার্ব ব্যবহার করে করে, সাবজেক্ট অবজেক্ট ব্যবহার করে, এটা তো আপনাদেরকে দেখিয়েছি যে সাবজেক্টের পরে কিভাবে ভার্ব আসে, তারপর কিভাবে অবজেক্ট, অর্থাৎ কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়। তো এইগুলা করতে গেলে কিন্তু আমাদের এই ভার্ব ফর্মটা জানা দরকার। তো এই ভার্ব ফর্মও কিন্তু আমি আপনাদেরকে পড়িয়েছি, যারা আমাদের ক্লাস, আমার ক্লাসটা প্রথম থেকে করেন। আমি কিভাবে সবাইকে, দেখেন যে জায়গাটা বলতে চাচ্ছিলাম, এই যে জার্নি বাই ট্রেন, এই প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদের কিন্তু প্রথমে ওই কথাগুলো আমাদের মাথায় বাংলাতে আসে, তারপর কিন্তু আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি। আমরা রাতে ঘুমানোর সময়, এখানে আমরা প্রত্যেকে বাঙালি মানুষ, আমরা কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তো আমাদের আগে ব্রেনে কিন্তু বাংলায় আনতে হয়। যে কোনো বিষয়ে আপনি কথা বলতে যান, যদি বলা হয় অনেস্টি, সততা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখেন, যদি বলা হয় লোডশেডিং সম্পর্কে প্যারাগ্রাফ লেখেন, দেখবেন আপনার মাথায় কিন্তু আগে বাংলায় আসবে। তো ওই বাংলাগুলোকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করে দেই, ব্যাস আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এই ট্রান্সলেশন করাটা কিন্তু শিখতে হবে। আজকে কিন্তু আমি দেখেন, গত ক্লাসে আরো একটা বিষয় দেখিয়েছিলাম, সেটা আজকে আপনাদের সামনে আমি একবার তুলে ধরেছি যে কিভাবে একটা বাক্যকে 30টা বাক্যে রূপান্তর করা যায়। এই ক্লাসটা যারা করতে পেরেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিব, কারণ তারা অনেক কিছু শিখতে পেরেছেন। এই যে বাক্য আমি স্কুলে যাই, এখানে আপনি পরিবর্তন করে দেন। এই যে একজন বশির উদ্দিন কথা বলেছে যে 30টা বাক্যই কিন্তু আমার মনে হয় উনি লিখেছে। আমি স্কুলে যাই, এখানে আপনারা লিখতে পারেন যে সে একটা চিঠি লেখে, সে একটা চিঠি লেখে। এইটা দিয়ে আপনি অন্যভাবে করতে পারেন, তারা মাছ ধরে, সে গান গায়। এই একটা মাত্র বাক্য দিয়ে আপনি 30টা বাক্যে রূপান্তর করতে পারবেন। কিভাবে? এই শীটটার মাধ্যমে, এই ক্লাসটার মাধ্যমে। ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, শুধু আমাদের কিছু সিস্টেমে অবলম্বন করতে হবে, মুখে প্র্যাকটিস করতে হবে। তো যারা প্র্যাকটিস করতে চান, স্পোকেন যারা করছেন, বিভিন্ন জায়গায় করেছেন, আমারও স্পোকেন ব্যাচ রয়েছে। যারা পার্সোনালি এই যে আমি দেখেছেন কতটা কষ্ট করে পরিশ্রম করে পড়াই, বেসিকে যারা বড় ব্যাচের ভিতরে শিখতে পারছেন না, ফ্রিল্যান্সিং করছেন, বা বিশেষ করে এখানে প্রবাসী স্টুডেন্ট যারা রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, অনেকেই কিন্তু পার্সোনালি আমার কাছে পড়ে থাকে বেসিকটা শেখার জন্য। বেসিক টু অ্যাডভান্স পুরাটাই, ইংলিশে কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায়, কিভাবে সাবজেক্ট আসে, কিভাবে ভার্ব আসে, কিভাবে অবজেক্ট আসে, এই জায়গাগুলো আপনারা কিন্তু আমাদের ক্লাসগুলোতে দেখছেন। আর এর পরেও যদি কেউ মনে করেন যে স্যার আমি আপনার কাছে পার্সোনালি একটু বেসিকটা আমি দুর্বল, আমি শিখবো, তখন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করতে পারবেন। যদি কেউ বেসিক শিখতে চান, যারা ইংরেজিতে খুবই দুর্বল এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোন জায়গা থেকে শুরু করবেন এইটা এখনো খুঁজে পাচ্ছেন না, তারা আমার হেল্প নিতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে নক দিতে পারবেন। আর হোম টাস্ক বা হোমওয়ার্ক কি দিয়েছি, আমি এই যে এখন ট্রান্সলেশনের শীটটা দিয়ে দিচ্ছি, আগেও দেওয়া রয়েছে, আজকে আবার দিব। ওইটার ডে 5 গুলো আপনারা একটু ট্রান্সলেশন করে রাখবেন, কারণ আমরা এখনো টেন্স ভালোভাবে পারি না। প্রেজেন্টেশন দিতে গেলে অনেকের সেন্টেন্স ভুল হচ্ছে, আমি ওইগুলো কারেকশন করে দিব আগামী ক্লাসে। তো এখানে ট্রান্সলেশন গুলো করে রাখবেন। আর এই যে ভার্ব ফর্মে যে শীটটা, এটা আমি আজকে আবারও দিচ্ছি। এই ভার্ব ফর্ম গুলো যারা মুখস্থ করেছেন ধন্যবাদ, যারা করতে পারেননি, এই প্রতিদিন 5টা 6টা 10টা যখনই সময় পাবেন এগুলো একটু দেখবেন, মুখস্থ করবেন। That's all for today. See you in the next class. Good night to everyone. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি কারো প্রয়োজন হয় আমার এই নাম্বারটা নিয়ে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।